হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ওই গতদিনের স্লাইডটাকে একটু শেয়ার করো তো। গতদিন যে করছিলা। ফাইলটা শেয়ার করতে পারবে কেউ? হ্যালো। এই কেউ কি ফাইলটা শেয়ার করতে পারবে? আমি শেয়ার করতে পারতেছি না। হ্যালো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি ম্যাম, কথা শোনা যাচ্ছে। তো আমি কি বলতেছি সেটা শুনতেছো না? যে ফাইলটা কেউ শেয়ার করতে পারবা কিনা? সবাই কি কেউ শুনতে পাচ্ছ না কথা? ল্যাপটপ নিয়ে তুমি বসে আছে, যেন দেখতেছি গ্রুপ থেকে একটু আর দেখো কেউ তো, পারবে আমি কিনা। শেয়ার করতে আমি ল্যাপটপ দিয়ে ঢুকতে পারতেছি না, পাসকোড চাচ্ছে। কারণ গতদিন ঢুকছিলাম, পাসকোড তো আমার মনে নাই। মানে ফোন থেকে আমি লগ আসলে ইন করছি কিন্তু ল্যাপটপ থেকে ঢুকতে পারতেছি না, পাসকোড চাই। ম্যাম, ফাইলটা তো পিপিটি ফাইল, এটা মোবাইল থেকে শেয়ার করতে পারতেছি না। মানে ল্যাপটপ থেকে শেয়ার করার জন্য মানে পাসপোর্ট লাগবে। যদি মিটিং এর হোস্ট যদি না মিটিংটা ওপেন ফর অল করে দেয়, তাহলে আর পাসপোর্ট লাগবে না আর কি মিটিং এ জয়েন করার জন্য, তখন ল্যাপটপ থেকে শেয়ার করা যাবে।
থ্যাংক ইউ। আমি শেয়ার করা ট্রাই করতেছি বাট পারতেছি না। ওকে, আচ্ছা আমরা লাস্ট আচ্ছা আমরা গতদিন ক্লাসে হচ্ছে দেখলাম ওই যে লাইন ব্যালেন্সিং করার জন্য যে স্টেপ গুলো দেখলাম অন্য একটা ফাইল থেকে, ওই পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবো না? এক্সেল এর একটা ফাইল দেখাইছিলাম আর হচ্ছে সুইং এর অন্য একটা ফাইল থেকে দেখাইছিলাম তোমাদের ক্লাসে। এখন ওখান থেকে কি আমরা পারবো কিনা? আচ্ছা আজকে আমরা থ্রেড কনজাম্পশন থেকে শিখবো যে থ্রেড কনজাম্পশন আসলে কিভাবে আমরা করতে পারি সহজে। আমরা যেটা ল্যাবে শিখেছি যে থ্রেড পার ইঞ্চ টিপিআই, যেটাকে আমরা শর্টকাট বলি, যে মেশিন ওয়াইজ, নাম্বার অফ থ্রেড ওয়াইজ হচ্ছে টিপিআই ভ্যালু যদি আমরা জানি, ওই টিপিআই এর সাথে সিমের লেন্থ ইঞ্চে নিয়ে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে থ্রেড পার ইঞ্চ আসে, মানে থ্রেড রিকোয়ারমেন্ট আসে। কিন্তু যখন আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে যাব, আমরা যখন টিপিআই দিয়ে গুণ করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে লুপারের জন্য যে থ্রেড রিকোয়ারমেন্ট, ববিনের জন্য, সরি নিডেল এবং লুপারের জন্য আমার থ্রেড রিকোয়ারমেন্ট সেম আসে, আবার নিডেলের জন্য অথবা ববিনের জন্য থ্রেড রিকোয়ারমেন্ট সেম আসে। কারণ টিপিআই যখন নিচ্ছি তখন আমরা দুই ধরনের থ্রেডের ক্ষেত্রে একই রকম ভ্যালু নিচ্ছি। কিন্তু বাস্তবে যখন আমরা দেখা যায় থ্রেড কনজাম্পশন বের করতে যাব তখন দেখা যায় যে নিডেলের চেয়ে লুপারের থ্রেড কনজাম্পশনটা একটু বেশি লাগে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আমরা ওই টিপিআই যে থ্রেড ফ্যাক্টর গুলো বের করা আছে ওইগুলো দিয়ে না করে যদি আমরা নিজেরা থ্রেড ফ্যাক্টরটা বের করে নিই, যে প্রোডাক্টের জন্য আমরা থ্রেড কনজাম্পশন বের করব ওই প্রোডাক্টের জন্য পার সিমের জন্য আমরা থ্রেড টিপিআই ফ্যাক্টর, যেটাকে থ্রেড পার ইঞ্চ বলি, ওই ফ্যাক্টরটা আমরা বের করে নিয়ে দেন হচ্ছে থ্রেড কনজাম্পশন বের করব। কিভাবে? আমরা জানি যে একটা থ্রেডের কনজাম্পশন যখন আমরা বের করতে যাই তখন যে ফ্যাক্টরস গুলো বা যে প্যারামিটারস গুলো ইম্পর্টেন্ট ভূমিকা রাখে সেটার মধ্যে একটা হচ্ছে স্টিচ পার ইঞ্চেস। আমরা জানি যে এসপিআই যদি বেশি হয়, মানে পার ইঞ্চিতে যদি স্টিচের নাম্বার বেশি হয় তখন কনজাম্পশন বেশি, পার ইঞ্চে যখন স্টিচের সংখ্যা কম তখন কনজাম্পশন নর্মালি কম হয়। স্টিচ ক্লাসের কারণেও আমাদের কনজাম্পশন কম বেশি হয়, যে আমরা যখন নর্মালি চিন্তা করতেছি যে স্টিচ ক্লাস 100 বা স্টিচ ক্লাস 300 ইন কম্পারিজন স্টিচ ক্লাস 600 বা 500 বা 400, তখন দেখা যাবে যে নাম্বার অফ থ্রেডের উপর ডিপেন্ড করে এবং স্টিচ ক্লাসের কারণে আমাদের থ্রেডের রেশিওটা বা থ্রেডের কনজাম্পশনটা বেশি আসে। এছাড়াও থ্রেড টেনশন যদি বেশি হয় কনজাম্পশন কম, টেনশন যদি কম হয় তখন কনজাম্পশন বেশি লাগে। এছাড়াও ফেব্রিকের থিকনেস, মানে আমরা যে ফেব্রিকটা সুইং করব ওই ফেব্রিকের থিকনেস যদি বেশি হয় কনজাম্পশন বেশি লাগে, থিকনেস যদি কম হয় কনজাম্পশন কম লাগে। এছাড়াও এখানে এএমপি এমপি আসছে, এটা আসলে ভুল টাইপিং হয়েছে, এটা এএমপি না দিয়ে সুইং থ্রেডের হচ্ছে আগে থিকনেস অফ ফেব্রিক অ্যান্ড সুইং থ্রেড, দ্যাট মিনস সুইং থ্রেডের যে কাউন্ট, এই কাউন্টের উপর বেস করেও আমার হচ্ছে সুইং থ্রেডের কনজাম্পশনটা কম বেশি আসতে পারে। তো আমাদের সুইং থ্রেডের কনজাম্পশন আমরা সবচেয়ে সহজে বের করতে পারি হচ্ছে আমরা থ্রেড টিপিআই ভ্যালু যেটা, এইটা আমরা হচ্ছে ক্যালকুলেট করে নিব। কিভাবে? ওই ফাইলটা আমি নেক্সট ক্লাসে শেয়ার করে দিব তোমাদের সাথে। এটা বের করার জন্য আমাকে টিপিআই ফ্যাক্টর বের করতে হবে, মানে থ্রেড পার ইঞ্চ, সেন্টিমিটারে চাইলেও আমরা করতে পারবো। এটা বের করার নিয়ম হচ্ছে, ধরো আমরা একটা সিম সিলেক্ট করলাম, সেই সিমের লেন্থ ধরো সাইড সিম দুই পাশে মিলে আমাদের হলো 100 সেন্টিমিটার বা 50 সেন্টিমিটার বা 80 সেন্টিমিটার, মানে যেটাই হবে আমরা ওই সিমটাকে নিলাম যে আমরা প্রথমে সাইড সিমের কনজাম্পশন বের করব। তো সেখান থেকে আমার দুইটা সাইড সিম অ্যাড করলে আমার সিমের লেন্থ হয় 100 সেন্টিমিটার। এখন আমরা যখন টিপিআই ফ্যাক্টর বের করব তখন আমাদের এই 100 সেন্টিমিটারকে আনরাভেল করার দরকার আছে,
নাকি এখান থেকে যদি আমরা 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার আনরেভেল করি আমাদের যে থ্রেডের রেশিও আসবে, আর 100 সেন্টিমিটারও যদি আমরা আনরেভেল করি আমাদের থ্রেডের রেশিও, এই দুইটা জিনিসই সেম থাকার কথা না? সেম থাকবে কিনা? সেম থাকবে? আচ্ছা, এটা আরো সহজ ভাবে আমরা যখন ফেব্রিকের অ্যানালাইসিস করেছি, ফেব্রিকের আমরা রিপিটিং ইউনিট বের করছি না, ফেব্রিকের স্ট্রাকচার গুলো যখন আমরা স্টাডি করছি, যে রিপিটিং ইউনিট যখনই পেয়ে গেছি তার মানে এরপর প্রত্যেকবারই রিপিটিং ইউনিট দেওয়ার পর পর বারবার রিপিটিং ইউনিটই আসবে। তো পুরা ফেব্রিকের স্ট্রাকচারটা আমার অ্যানালাইসিস করার জন্য পুরা হোল ফেব্রিকটা আমার ওপেন করার দরকার নাই। একটা রিপিটিং ইউনিট ওপেন করলে আমরা যেমন বুঝতে পারতাম যে আসলে এটার মধ্যে কোন ডিজাইনটা বারবার রিটারেট হচ্ছে, ঠিক একইভাবে আমরা যদি থ্রেডের রেশিও বের করতে চাই, আমার 100 সেন্টিমিটার ওপেন করে রেশিও বের করলেও যে ভ্যালুটা আসবে, আমরা 100 সেন্টিমিটার ওপেন করতে অনেক সময় লাগে, ওর থেকে বেটার আমরা যদি 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার ওপেন করেও রেশিও বের করি, আমার রেশিওটা সেমই আসার কথা। তো এক্ষেত্রে যেটা করা হয় যে 100 সেন্টিমিটার আমার সিমের লেন্থ, এখান থেকে আমরা রেফারেন্স হিসেবে 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার কেটে নিব। কেটে নেওয়ার পরে এই 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার সিম আমরা ওপেন করব। ওপেন করার পরে যে থ্রেড আসবে হতে পারে নিডল থ্রেড, লুপার থ্রেড অথবা নিডল থ্রেড এবং ববিন থ্রেড। তো এই থ্রেড গুলোকে আমরা নর্মাল নর্মাল টেনশনে, খুব বেশিও জোরে টানা যাবে না, আবার একদম যে লুজ হয়ে পাকারিং অবস্থায় থাকবে সেটাও থাকা যাবে না। এই চেঞ্জ করলে কেন, ওটাতেই যাও। হ্যাঁ, তো এটাও করা যাবে না, নর্মাল টেনশনে জাস্ট থ্রেডটাকে টেনে রেখে স্কেলের সাহায্যে আমরা থ্রেডের লেন্থটা নিয়ে নিব, যে নিডেলের লেন্থ, থ্রেডের লেন্থ তাহলে কত হলো, লুপারের থ্রেডের লেন্থ কত হলো, আর হচ্ছে ববিনের থ্রেড মানে যেটা থাকবে ববিনের থ্রেডের লেন্থ কত হলো। এভাবে করে ওই সিমের অন্য যে থ্রেড, যে যে দুইটা থ্রেড থাকবে বা যে একটা থ্রেড থাকবে থ্রেডের লেন্থ আমরা মেপে নিব। এখন আমরা তাহলে কিভাবে রেশিও বের করব? রেশিও বের করার নিয়ম হচ্ছে যে থ্রেড ফ্যাক্টর বা টিপিআই, এটা বের করার জন্য আমার উপরে দিতে হবে আমি নিডেলের থ্রেড কতটুকু পেলাম যখন নিডেলের ক্ষেত্রে রেশিও বের করব। তো লেটসে আমি 10 সেন্টিমিটার সিম ওপেন করেছি, এখানে নিডেলের থ্রেড পেয়েছি আমি 25 সেন্টিমিটার, তাহলে আমার নিডেল থ্রেডের ক্ষেত্রে টিপিআই হবে 25 সেন্টিমিটার ভাগ হচ্ছে 10 সেন্টিমিটার, কারণ আমরা সিম ওপেন করেছিলাম 10 সেন্টিমিটার। তাহলে 2.5 ইঞ্চ এটা হচ্ছে আমার, বা 2.5, এটা হচ্ছে এই সিমের জন্য বা এই স্টাইলের গার্মেন্টের জন্য এই সিমের নিডেলের থ্রেডের টিপিআই। ঠিক একইভাবে আমরা 10 সেন্টিমিটার ওপেন করার পরে ধরো লুপারের থ্রেড পেয়েছি 35 সেন্টিমিটার, তখন লুপারের থ্রেডের ক্ষেত্রে টিপিআই কত হবে? 35 ভাগ হচ্ছে 10 মানে 3.5। তাহলে এই যে সাইড সিম 100 সেন্টিমিটার, তাহলে এই 100 সেন্টিমিটারের জন্য নিডল থ্রেডের কনজাম্পশন হবে 100 গুণ 2.5 মানে 250 সেন্টিমিটার, আর লুপারের থ্রেডের কনজাম্পশন হবে 100 ইন্টু 3.5 মানে 350 সেন্টিমিটার। এভাবে করে করে আমরা প্রত্যেকটা সিম মানে যেখানে সিমিলার থাকবে একসাথে যোগ করেও সিমের লেন্থ নিতে পারি, অথবা সিম ওয়াইজ আলাদা আলাদা করে, যে নেকের সিম, আর্ম হোলের সিম, সাইড সিম, হেমিং, এভাবে করে করে প্রত্যেকটা সিমের জন্য আমরা আলাদা আলাদা ভাবে টিপিআই বের করে থ্রেড কনজাম্পশন বের করব। এর পরবর্তীতে যে টোটাল নিডেলের থ্রেড একসাথে যোগ করব, টোটাল লুপারের থ্রেড একসাথে যোগ করব, টোটাল ববিনের থ্রেড একসাথে যোগ করব। কারণ যখন আমরা থ্রেড বুকিং দিব অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে, আমাদের নিডেলের থ্রেডে যে থ্রেড ইউজ করব লুপারে কিন্তু আমরা সেম থ্রেড ইউজ করি না। ববিনে হয়তো বা করতে পারি, যে নিডেল থ্রেড এবং ববিন থ্রেড মোটামুটি কাছাকাছি হতে পারে বা সেম হলে হতে পারে, যদি সেম হয় তখন আমরা কনজাম্পশন বের করার সময় একসাথে করে নিব। বাট যদি ডিফারেন্ট কনস্ট্রাকশনের বা ডিফারেন্ট থ্রেড হয় কম্পোজিশনের, তাহলে কখনোই দুইটা বা তিনটা এই যে থ্রেড টাইপ বের হবে সবগুলোকে একসাথে না করে আমরা আলাদা আলাদা করব। যে নিডল থ্রেডের জন্য আমরা কোর স্পান ইউজ করেছি, তাহলে কোর স্পানের কনজাম্পশন এতটুকু, লুপারের জন্য আমরা ধরো ফিলামেন্ট ইউজ করেছি, তাহলে ফিলামেন্ট ইয়ার্ন থ্রেড লাগবে আমার এতটুকু। ঠিক একইভাবে ববিনের জন্য যদি আমরা কোর স্পান ইউজ করি তাহলে কোর স্পান হিসেবে লিখবো, অথবা অন্য ক্যাটাগরি থ্রেড যদি আমরা ইউজ করি ফিলামেন্ট হিসেবে তাহলে ফিলামেন্ট হিসেবে লিখবো। এভাবে লিখে তাহলে এক পিস গার্মেন্টের জন্য নিডেলের থ্রেড কতটুকু আসলো, ববিনের থ্রেড কতটুকু আসলো, লুপারের থ্রেড কতটুকু আসলো, ক্যাটাগরি ওয়াইজ বা থ্রেডের কনস্ট্রাকশন অনুসারে আলাদা আলাদা করার পরে
তাহলে আমাদের গার্মেন্টের অর্ডার কত ছিল, এক পিসের জন্য যদি আমরা বের করতে পারি, এরপরে জাস্ট অর্ডার কোয়ান্টিটি দিয়ে গুণ করব। তাহলে হোল অর্ডারের জন্য আমার নিডেলের কোরিস্পান লাগবে এতটুকু, ফিলামেন্ট লাগবে এতটুকু, ববিনের থ্রেডের যে কনস্ট্রাকশন ওই কনস্ট্রাকশনের থ্রেড লাগবে এতটুকু। হোল অর্ডারের জন্য বের করার পরে এরপরে আমাকে প্যাকেজে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি সুইং থ্রেডের প্যাকেজ গুলো কোন ফর্মে হয়, কোন আকারে। তো কোন আকারে আমাকে বের করার জন্য আগে জানতে হবে কোনের ক্যাপাসিটি কত। তো নর্মালি দেখা যায় যে কোনের ক্যাপাসিটি কোর স্পানের ক্ষেত্রে 4000 বা 5000 মিটার। কোনো কোনো সাপ্লায়ার 4000 মিটারের কোনো সাপ্লাই করে, আবার কোনো কোনো সাপ্লায়ার 5000 মিটারও দিয়ে থাকে। আর লুপারের ক্ষেত্রে মানে ফিলামেন্ট যে থ্রেড গুলো আমরা পারচেস করি, ফিলামেন্ট থ্রেডের ক্ষেত্রে নর্মালি দেখা যায় যে 5000 মিটার, কম বেশি হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 5000 মিটার। তাহলে ওই টোটাল অর্ডার কোয়ান্টিটির জন্য আমরা যে থ্রেডের কনজাম্পশন বের করলাম কোর স্পানে, ওখানে যদি আমার 4000 মিটারের থ্রেড হয়, তাহলে টোটাল থ্রেড কনজাম্পশনকে আমরা 4000 দিয়ে ভাগ করলে কোন কোয়ান্টিটি আসবে। আর যদি যে বা সাপ্লায়ারের কাছ থেকে নিব তার কনজাম্পশন যদি 5000 মিটারের কোন হয়, তাহলে 5000 দিয়ে ভাগ করব। একইভাবে লুপার থ্রেডের ক্ষেত্রেও যে সাপ্লায়ারের থেকে নিব তার কোন ক্যাপাসিটি কত, ওই কোন ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে, যে 4000 মিটার বা 5000 মিটার বা 6000 মিটার, ওইটা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসবে এটা হচ্ছে কোন। এবার এর সাথে আমরা কিছু ওয়েস্টেজ বা এক্সট্রা পার্সেন্ট, যে 10% বা 12% বা 15% এক্সট্রা নিব, এই পার্সেন্টেজটা যোগ করলে আমরা একটা হোল অর্ডার কমপ্লিট করতে কতটুকু সুইং থ্রেড লাগবে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন এই সুইং থ্রেডের কনজাম্পশনটা আসলে আইতেই বের করা হয়। এরপরে স্লাইডে যাও। এখন এই কনজাম্পশনটা আসলে ম্যানুয়ালি আমরা যেভাবে বললাম এভাবে করেও করতে পারি, টিপিআই ভ্যালু দিয়ে সরাসরি গুণ করলে সেটাও করতে পারি, বাট সেটা মোর রিয়েলিস্টিক হবে না যেটা আমরা এখন করলাম, যে আমরা একদম স্টাইল টু স্টাইল বা ওই স্টাইলের জন্য কতটুকু আসবে পুরা গার্মেন্ট থেকে যদি বের করি, যে আমরা যে ডেভেলপমেন্ট স্যাম্পল গুলো তৈরি করছি বা যেটা আমার হচ্ছে কাউন্টার স্যাম্পল বা প্রুফ স্যাম্পল, ওই স্যাম্পল থেকে যদি আমরা বের করি তখন দেখা যাবে আমার অ্যাকচুয়াল হিসাবটা পাবো। বা টিপিআই ভ্যালু দিয়ে যদি করি তাহলে আমরা অ্যাজাম্পশনটা বের করতে পারবো, এক্সাক্ট আসলে এটা পারবো না, এক্সাক্ট আসবেও না, কম বেশি হতে পারে। আবার সফটওয়্যারের সাহায্যেও আমরা এই যে ম্যানুয়াল যে কাজটা করলাম এটা ম্যানুয়ালি না করে সফটওয়্যারের সাহায্যেও সুইং থ্রেডের কনজাম্পশন বের করা যায়। সেক্ষেত্রে কিছু ফ্যাক্টর, যে সিমের লেন্থ কত, কোন মেশিন, কতগুলো নিডেল, কতগুলো লোপার, এইসব টেনশন কিরকম, এসপিআই কত, এই ভ্যালুস গুলো দিয়ে দিলে সফটওয়্যারই অটোমেটিকলি আমাদের তখন রিড করে দিবে যে এক পিস গার্মেন্ট তৈরি করতে নিডেলের থ্রেড কতটুকু লাগবে, লোপারে কতটুকু লাগবে, ববিনে কতটুকু লাগবে। এরকম সফটওয়্যারও আছে। তা আমরা যেখানে কাজ করব বা যেভাবে আমরা বের করতে পারি, বের করতে পারবো সুইং থ্রেড। এরপরের স্লাইডে যাও। আচ্ছা, গ্যানসার গতদিন আমরা দেখেছিলাম, ইয়ে করো, স্কিপ করো, সেটা ওইগুলো আমরা দেখছিলাম। পরের স্লাইডে যাও, এগুলো দেখছিলাম। আচ্ছা, ওই থ্রেডের ক্ষেত্রে আছে, পরেরটাতে যাও। আচ্ছা, 3P, তোমরা অ্যাটাচমেন্ট এর করার সময় এই 3P এই টার্মটা কি নাম শুনেছো? 3P এইটার টার্মটার নাম শুনেছো? লিন ম্যানুফ্যাকচারিং এর টেকনিক তোমরা কি কি দেখেছো ইন্ডাস্ট্রিতে? লিন ম্যানুফ্যাকচারিং টেকনিক আসলে কি, লিন কি? ওয়েস্টেজ কমানোর জন্য যে হ্যাঁ, ওয়েস্টেজ কমানোর টুল বা টেকনিক যেটাই বলি। তাহলে লিন কনসেপ্ট বলতে আমরা বুঝি যে আমরা ওয়েস্ট কমাবো। এখন ওয়েস্ট কত ধরনের আছে সেটা মনে আছে? ওয়েস্ট কত ধরনের হয়? বা মুডা, মুডা শুনছো না টার্মটা? মুডা কত ধরনের ওয়েস্ট হয়? 7 ওয়েস্টের নাম শুনছো? এই তোমরা কি 7 ওয়েস্টের নাম শুনছো? আচ্ছা,
3P হচ্ছে তোমার একটা লিন ম্যানুফ্যাকচারিং এর টেকনিক বা একটা লিন কনসেপ্ট, যেটার আমাদের ফোকাস থাকবে যে আমরা যে ওয়েস্ট যেগুলো থাকে ওয়েস্ট রিডাকশন করবো, ওয়েস্ট কমাবো এবং হচ্ছে এফিশিয়েন্টলি প্রোডাকশন করব। এফিশিয়েন্টলি প্রোডাকশন করব এবং হচ্ছে ওয়েস্ট কমাবো। এখন 3P বলতে 3টা P বুঝায়: প্রোডাকশন, প্রিপারেশন, প্রসেস। প্রোডাকশন, প্রিপারেশন, প্রসেস। প্রোডাকশন বলতে বুঝি যে আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করব, প্রোডাক্টটা কিভাবে হবে। প্রিপারেশন বলতে ডিজাইন আর প্ল্যানিং, যে আমরা এই যে প্রোডাক্টটা, প্রোডাকশন সিস্টেমটা কিভাবে আমরা ডিজাইন করব, কিভাবে আমরা প্ল্যানিং করব। এটা হচ্ছে প্রিপারেশন বলতে আমরা এটা বুঝি। আর প্রসেস বলতে ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য বা মেকিং এর জন্য কি স্টেপস বা কি ফ্লো প্রসেস আমাদের হচ্ছে কোনটার পর কোনটা হবে, এটা মানে সিকুয়েন্স যেটাকে আমরা বলি, ফ্লো প্রসেস বা সিকুয়েন্স এনশিওর করা, ঠিক করা, এটা হচ্ছে প্রসেস। প্রিপারেশন হচ্ছে প্ল্যানিং এবং ডিজাইন করা, যে প্রোডাকশন কিভাবে হবে বা প্রোডাকশন সিস্টেম কি রকম হবে সেটা ডিজাইন এবং প্ল্যানিং, এটা হচ্ছে প্রিপারেশন। আর প্রোডাকশন, যে প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা কোন প্রোডাকশন সিস্টেম নিব। তো 3P হচ্ছে মেইনলি একটা লিন ম্যানুফ্যাকচারিং এর কনসেপ্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ। আর লিন কনসেপ্ট তো আমরা জানি যে ওয়েস্টেজ রিডিউস করা। তো এটার ক্ষেত্রে টার্ম হচ্ছে আমরা যখন প্রোডাকশন এই 3P লিন ম্যানুফ্যাকচারিংটা কনসেপ্টটা করবো, যে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রসেসিং এর কাজ, মানে কিভাবে প্রোডাক্টের ডিজাইন কিভাবে কি হবে এবং হচ্ছে প্ল্যানিং এর কাজ, সবগুলো ডিপার্টমেন্টই একসাথে কাজ করবে। এমন না যে একজন কাজ করবে, একজনের কাজ শেষ হইলে অন্য ডিপার্টমেন্ট কাজ করবে, এই ডিপার্টমেন্টের কাজ শেষ হইলে আরেক ডিপার্টমেন্ট কাজ করবে, এরকম না। তো এরকম যদি হয় যে কাটিং থেকে এটা না ডেলিভার করলে সুইং এ আমরা কাজ ধরবই না, বা এইতে আমরা কাজ শুরুই করব না, আইরেনারা না দিলে লাইনের অ্যারেঞ্জমেন্ট শুরু হবে না, তো এরকম যে একজনের জন্য যে আরেকজন যে বসে থাকবে, এটা যেন না হয়। তার মানে একটা প্রোডাক্টের প্রোডাকশনের সাথে রিলেটেড যতগুলো ডিপার্টমেন্ট আছে সবাই হচ্ছে একই সাথে সিনক্রোনাইজ মেনটেন করে একই সাথে কাজ করবে, যার যার এন্ড থেকে একই সাথে কাজ করবে, যাতে আমরা ওয়েস্টেজটা রিডিউস করতে পারি। এখন ওয়েস্টেজ বলতে আমাদের নর্মালি 7 ওয়েস্ট যেটা আমরা জানি মনে হয়, এই 7 ওয়েস্ট রিডিউস করা। তো এখানে এটা তাহলে লিন ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট, এখানে আমরা বেনিফিট পাবো কি কি, যে আমরা এই 3P যদি মেনটেন করি তাহলে আননেসেসারি প্রসেস যেগুলা, যে প্রসেস গুলো আসলে আমার দরকার নাই, যে আমরা যখন ডিজাইন এবং প্ল্যানিং করব যে প্রোডাক্টটা আসলে কিভাবে হবে বা প্রোডাকশন সিস্টেমটা কিরকম হবে, তখন আননেসেসারি প্রসেস যেগুলো সেগুলো এলিমিনেট করতে পারবো বা রিডিউস করতে পারবো আস্তে আস্তে। চেঞ্জ ওভার টাইম, এই চেঞ্জ ওভার টাইমটা রিডিউস করব। চেঞ্জ ওভার টাইম কি পরে স্লাইডে আছে বলবো। অন টাইম মেশিন অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, যে আমরা একটা প্রোডাক্টের প্রোডাকশন শুরু হবে, অন টাইম মেশিন অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো। কোয়ালিটি রিলেটেড প্রবলেম যেগুলো সেটা হচ্ছে রিডিউস করতে পারবো, কারণ ডিজাইন এবং প্ল্যানিং যদি বেটার হয়, ফ্লো প্রসেস বা সিকোয়েন্স এটা যদি আমরা পারফেক্টলি মেনটেন করতে পারি, তাহলে কোয়ালিটি রিলেটেড প্রবলেম গুলো কমবে এবং হচ্ছে ক্রিটিক্যাল অপারেশন কোনটা এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এই বেনিফিটস গুলো আসলে এই লিন কনসেপ্ট থেকে আসে। এরপরে ইয়েতে যাও, পরের স্লাইডে যাও। এখানে 3P চেক লিস্ট, যে আমরা যখন একটা প্রোডাকশন শুরু করব, দেখো 3P চেক লিস্টের মধ্যে তারা কি কি আইটেম দিয়েছে, যে এগুলো আমাদের আসলে অ্যাভেলেবল আছে কিনা। আমরা যখন প্রোডাকশন শুরু করব তখন প্রোডাকশন শুরু করার আগে কতদিন আগে কোন কাজটা শেষ করতে হবে এরকম একটা চেক লিস্ট দেওয়া আছে। তো এই লিস্ট দেখে দেখে আমাদের যে স্টাইলের প্রোডাকশন শুরু হবে বা যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টের জন্য এগুলো মার্ক করা, যে আমার স্ট্যাটাস এখন কোন অবস্থায় আছে, টিক হইলে ইয়েস, ক্রস হইলে নো। তো এইগুলা যে আমরা এখানে কয়টা আইটেম দেখতে পাচ্ছি, যে ম্যাটেরিয়াল চেকিং, যে ম্যাটেরিয়ালের নেম, টেক প্যাক, যে টেক প্যাক আমার ওকে কিনা, স্যাম্পল আছে কিনা, যেটা অ্যাপ্রুভ স্যাম্পল বা কাউন্টার স্যাম্পল যেটা আমার প্রোডাকশন ফ্লোরে থাকবে সেটা আছে কিনা, প্যাটার্ন এর মার্কিং যেগুলো যদি করা লাগে, যে পকেট বা হচ্ছে কোনো আমরা যদি প্রিন্ট বা এমব্রয়ডারির প্লেসমেন্ট ঠিক রেখে যে সুইং করব, এগুলো টেমপ্লেট গুলো রেডি আছে কিনা এইটা এনশিওর করা, ওকে করা। কাট গুডস মানে যেটা আমরা কাটিং রুম থেকে যে কাট প্যানেল গুলো পাবো সেগুলো ওকে আছে কিনা, এক্সেসরিজ, কার্ড এক্সেসরিজ, তারপরে হচ্ছে সুইং প্রসিডিওর। এই এই জিনিসগুলো আমার ক্রস চেক করা লাগবে, ওকে থাকলে ওকে, নট ওকে থাকলে নট ওকে। এরপরে টেকনিশিয়ান এন্ড থেকে আরো কোনটা কতদিন আগে আমার কালেক্ট করতে হবে সেই বিষয়গুলো বলা আছে, যে এতদিন আগে আমার আছে কিনা,
আনতে পারছি কিনা। ঠিক একইভাবে ইকুইপমেন্টের ক্ষেত্রে, দ্যাট মিনস সুইং মেশিনের ক্ষেত্রে, যে আমার কোন কোন সুইং মেশিন এই স্টাইলের জন্য লাগবে, এগুলো কি অবস্থা, কতগুলো করে লাগবে, সেগুলো আছে কিনা, স্ট্যাটাস কি। এইরকম ভাবে আমাকে সেগুলোকে আইডেন্টিফাই করা, যে আমার একটা প্রোডাকশন স্মুথলি যদি আমরা রান করতে চাই, তখন আমার যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আমার অন টাইমে অ্যাভেলেবেল আছে কিনা এটা এনশিওর করা। এটা হচ্ছে মেইনলি 3P-র কাজ। এরপর হচ্ছে সিওটি তে যাও, পরের স্লাইডে যাও। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ সিওটি কট মিনস হচ্ছে চেঞ্জ ওভার টাইম। চেঞ্জ ওভার টাইম বলতে আমরা কি বুঝি? চেঞ্জ ওভার টাইম বলতে একটা প্রোডাক্টের প্রোডাকশন থেকে অন্য একটা প্রোডাক্টের প্রোডাকশনে সুইচ করা। তার মানে ধরো আজকে আমার একটা স্টাইলের প্রোডাকশন শেষ হয়ে যাবে, প্রিভিয়াস স্টাইল, আগামীকাল সকাল থেকে ওই লাইনে আমার নতুন আরেকটা স্টাইল ঢুকবে। তো এই যে একটা প্রোডাক্ট স্টাইল শেষ হয়ে যে আরেকটা প্রোডাক্ট যে লাইনে আসলো, তো এইটার মাঝখানে আমাদের যে নতুন প্রোডাক্টটা লাইনে আসবে বা যে নতুন প্রোডাকশন লাইনটা আমরা শুরু করব, ওই প্রোডাকশন লাইনের জন্য আমার কি সেট আপ দরকার আছে না? টাইম লাগবে না? নাকি আমার একটা প্রোডাকশন স্টাইল শেষ হওয়ার সাথে সাথে ওই এক্সিস্টিং লাইনে আমি অন্য একটা প্রোডাক্টের প্রোডাকশন শুরু করতে পারবো? শুরু করতে পারবো। যে লাইন সেট আপ আমার দেওয়া আছে, ওইটাতে ধরো প্রোডাকশন আজকে শেষ, তো আমি ওই লাইনে কোনো কাজ না করে আগামীকাল সকাল থেকে কি ওই লাইনে আমি অন্য একটা প্রোডাক্টের সুইং শুরু করতে পারবো? না, আমি এক্সচেঞ্জ করতে হবে আবার। অথবা ধরো আমার 12টার সময় আমার আগে প্রিভিয়াস যে স্টাইল ছিল, এক্সিস্টিং স্টাইল, মানে দুপুর 12টার মধ্যে আমার ওইটার প্রোডাকশন শেষ হয়ে গেল। এখন 12টার মধ্যে শেষ হইলে 12টার সময় কিন্তু আমরা ওই লাইনে নতুন একটা প্রোডাক্ট ঢুকাইতে পারি না। তাহলে এই যে মাঝের যে টাইম, যে আমার আগে যে একটা স্টাইল ছিল বা ওই স্টাইলের লাস্ট আউটপুট, আর নতুন যে স্টাইল লাইনে আসবে বা নতুন একটা প্রোডাকশন শুরু হবে, তার ফার্স্ট আউটপুট কখন পাবো, এই দুইটার মাঝখানে যে ল্যাপ টাইম বা ইন্টারভাল টাইম, এটাকে আমরা বলতেছি, বা সুইচ করতে যত সময় লাগবে এটাকে বলতেছি চেঞ্জ ওভার টাইম। যে আমার ধরো আগের টি শার্টের একটা লাইন, যে আমরা ধরো 12টা সুইং মেশিন দিয়ে প্রোডাকশন দিচ্ছিলাম, তো এটার আউটপুট শেষ। এখন আমার এই টি শার্টের লাইনে ধরো আরেকটা সেম টি শার্টই ঢুকবে, কারণ আমরা যখন লাইন সুইচ করব, তো টি শার্টের জায়গায় যদি টি শার্টের লাইন সেট আপ দিই তাহলে কম সময় লাগে। কিন্তু টি শার্টের লাইন আগে ছিল, এখন যদি ওইটাকে আমি কোনো প্যান্টের কোনো লাইন বানাতে চাই, বটম আইটের কোনো লাইন বানাতে চাই, তখন দেখা যায় যে মেশিন অ্যারেঞ্জ করতে আমার অনেক বেশি সময় লেগে যায়, অনেক সময় লাগে। বা ধরো আমার টি শার্টের লাইনে আমি এখন হুডি বানাইতে চাচ্ছি, তো হুডি যখন আমি সেট আপ দিতে যাব আমার অনেক সময় লাগে। তো সবচেয়ে ভালো হয় যে যে ধরনের স্টাইল চলতেছিল ওই লাইনে ওই রকম কোনো স্টাইলই যদি শুরু করা যায়, তাহলে আমার যে চেঞ্জ ওভার টাইমটা কমে। তাহলে এই নতুন যে স্টাইল আসবে, ধরো 20টা মেশিন লাগবে, তাহলে এই 20টা মেশিন ওই আগের 12টা যে মেশিন ছিল ওই লাইনে 20টা মেশিন সেট আপ করা, মেশিন গুলো ক্লিন করা, তারপরে হচ্ছে ধরো কোনো অ্যাডজাস্টমেন্ট বা কোনো ওয়ার্ক এইড বা স্পেশাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট লাগে সেগুলোর কাজ করা, পাইলট রান করা। পাইলট রান বলতে যে আমার যে প্রোডাকশন লাইনটা আমরা সেট আপ করলাম, এখানে প্রোডাকশন স্টার্ট করলে প্রোডাকশনের কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক আছে কিনা, এটাকে যেটাকে আমরা বলি পাইলট রান। এই পাইলট রান করা মানে প্রোডাকশন চেক করা, ওকে থাকলে তখন আমরা মানে মেইনলি প্রোডাকশনটা শুরু হবে।
তাহলে এই সবগুলো টাইম একসাথে করলে যে সময় হবে, যে আমার মেশিন ক্লিনিং প্রোডাকশন, আগের স্টাইলে প্রোডাকশন স্টপ মেশিন ক্লিনিং এ আমার 8 মিনিট সময় লাগলো, এরপরে মেশিন গুলো রিঅ্যারেঞ্জ করা, এগুলো করার জন্য আমার 10 মিনিট সময় লাগলো, এরপরে হচ্ছে পাইলট রান বা সরি অ্যাডজাস্টমেন্টের জন্য 5 মিনিট সময় লাগলো, পাইলট রানের জন্য আমার 7 মিনিট সময় লাগলো। তাহলে এই যে 8 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, এই সবগুলো সময় একসাথে যোগ করলে যে সময়টা হবে সেটাই হচ্ছে চেঞ্জ ওভার টাইম। মানে একটা প্রোডাকশন লাইন থেকে অন্য একটা প্রোডাকশন লাইনে সুইচ করতে আমার এরকম আধা ঘন্টা বা 25 মিনিট বা 40 মিনিট সময় লাগতেছে। তাহলে এই যে সময়টা আমার যাচ্ছে, এটা কিন্তু টোটালি আসলে নন ভ্যালু অ্যাডেড টাইম। তো আমাদের চেঞ্জ ওভার টাইম, এই টাইমটা যত আমরা রিডিউস করতে পারবো, যত এফিসিয়েন্টলি, তত আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। পরের স্লাইডে যাও। তাহলে চেঞ্জ ওভার টাইম যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের কি কি, আচ্ছা এই বেনিফিটস এর আগে পরের ইয়েতে যাও, পরের স্লাইডটাতে যাও। এখানে দেখো যে আমরা কিভাবে এই চেঞ্জ ওভার টাইমটা কিভাবে কমাতে পারি। যে 3P যেটা ছিল, যে লিন কনসেপ্ট যেটা, এটা যদি আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে চেঞ্জ ওভার টাইমটা কমবে। যত ধরনের টেকনিক্যাল মেজারমেন্ট আছে, যেমন টেক স্যাম্পল, অ্যাপ্রুভ স্যাম্পল, প্যাটার্ন, টেমপ্লেট, মেশিনারিজ বা ওয়ার্ক এইড যেগুলো লাগবে, এগুলো যদি আমরা যে অন টাইমে অ্যারেঞ্জ করা আছে এটা যদি এনশিওর করতে পারি। অপারেটর সিলেকশন, যেটা আমরা লাইন ব্যালেন্সিং বলি, লাইন ব্যালেন্সিং যদি প্রপারলি করতে পারি, যে কোন অপারেশনের জন্য কোন অপারেটরটা দিব এটা যদি প্রপারলি সিলেক্ট করতে পারি। এরপরে যদি যেগুলো ক্রিটিক্যাল অপারেশন, যে নতুন স্টাইল যখন আসে, এই স্টাইলের মধ্যে কোনো একটা জয়েনিং বা কোনো একটা কম্পোনেন্টের সিম বা যে কোনো একটা স্টিচ, এটা যদি একটু ক্রিটিক্যাল হয় তাহলে অপারেটরদের ট্রেনিং এর ব্যবস্থা করা, তাহলেও আমাদের চেঞ্জ ওভার টাইমটা কমে যায়, মানে পাইলট রানে কম সময় লাগে। তারপর যে আমার লাইন যখন আমরা ফিড করতে যাব বা ইনপুট যখন আমরা লাইনে দিব, তার আগে সমস্ত ট্রিমিংস, সুইং এর যেগুলো ট্রিমিংস গুলো লাগে এগুলো আছে কিনা সেগুলো এনশিওর করা। তো এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা চেঞ্জ ওভার টাইমটা কমাতে পারবো। আরো একটা কথা, যে আমরা যে ধরনের প্রোডাক্টের লাইন ছিল ওই লাইনে যদি ওই ধরনের প্রোডাক্টই দিতে পারি, যে যেগুলো টি শার্টের লাইন সেগুলোতে আমরা যখন নতুন স্টাইল দিব টি শার্টের লাইনে টি শার্টই দেওয়ার চেষ্টা করব, তাহলে সময় কম লাগবে। আবার যেগুলো প্যান্টের লাইন সেগুলো আলাদা করে রাখবো, প্যান্টের আইটেম প্যান্টের লাইনেই দিতে যাব। ঠিক একইভাবে এরকম হুডি বা জ্যাকেট, যত ধরনের প্রোডাক্ট আছে, তো প্রোডাক্ট ভেদে আমরা যদি লাইন গুলো ফ্লোরের মধ্যে আলাদা আলাদা করে রাখি, যে 1 থেকে 5 পর্যন্ত এই প্রোডাক্টের লাইন, 6 থেকে 10 পর্যন্ত এই প্রোডাক্টের লাইন, তো পরে যখন নতুন স্টাইল আসবে ওই রকম ভাবে ওই লাইনগুলোর মধ্যে অ্যাডপ্ট করার ট্রাই করব। যদি ওই লাইনগুলোর মধ্যে অ্যাডপ্ট করা না যায় তখন আমরা অন্য লাইনে চিন্তা করব। তো সিমিলার স্টাইলের মধ্যে অ্যাডপ্ট করলে দেখা যাবে যে আমাদের সিওটিটা কমানো আসলে সম্ভব। আর সিওটি কমলে আমাদের প্রোডাক্টিভিটি বা যত ধরনের যে বেনিফিটস গুলো আমরা প্রোডাকশন রিলেটেড পাই ওইগুলো এনশিওর করতে পারবো। আচ্ছা প্রিভিয়াস স্লাইডে যাও। তাহলে ম্যানুফ্যাকচারিং এর এন্ড থেকে আমাদের চেঞ্জ ওভার টাইম যদি রিডিউস করতে পারি তাহলে আমাদের কি কি বেনিফিট হয়। যে ইনভেন্টরি কমে। ইনভেন্টরি কিভাবে কমে? আচ্ছা, ইনভেন্টরি কমানোর যে ব্যাপার, আমরা ইনভেন্টরি আসলে বলতে বুঝি যে ইনভেন্টরিতে অনেকগুলো স্টেজ আছে আসলে। র মেটেরিয়াল অবস্থায় স্টেজ আছে, প্রোডাকশনের মধ্যে যেটাকে আমরা বলি WIP,
আবার ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে ফিনিশ গুডস ইনভেন্টরি। এখন যেহেতু লিন কনসেপ্ট, এখানে হচ্ছে সিওটি তে যেটা যে আমার সব ম্যাটেরিয়ালস অন টাইম থাকতে হবে। আগেও দরকার নাই যে আমার যখন প্রোডাকশনটা শুরু হবে বা নিউ লাইন আমরা যখন ফিডিং শুরু করব তার আগে আমার ইনপুট গুলো থাকলেই হবে। অনেক আগে থেকে থাকার দরকার নাই, আবার প্রোডাকশন শুরু হয়ে গেছে আমার ইনপুট নাই, এরকমও হওয়ার দরকার নাই। যেটাকে আমরা জাস্ট ইন টাইম বলি, যে ইনভেন্টরি ম্যানেজ করার যে একটা টেকনিক বা লিন কনসেপ্টের মতো জাস্ট ইন টাইম। তো এটা যদি আমরা করতে পারি যে যখন আমার প্রোডাকশন শুরু হবে তখন ম্যাটেরিয়ালটা দিলেই হবে। তো এইভাবে হচ্ছে আমরা যদি কস্টটা ম্যানেজ করতে পারি তাহলে আমার ম্যানুফ্যাকচারিং এর এন্ড থেকে আমরা ইনভেন্টরিটা রিডিউস করতে পারি। আবার চেঞ্জ ওভার টাইম যদি কমে যায় তাহলে আমরা সহজ কথায় বুঝি যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। আর প্রোডাক্টিভিটি বাড়া মানে পার ঘন্টায় আমরা আউটপুট বেশি দিতে পারতেছি, যে আমরা যে ইনপুট দিলাম আর যে আউটপুট পেলাম আউটপুটটা বেশি হচ্ছে, দ্যাট মিনস আমার লাইনের মধ্যে ইনভেন্টরি কমবে। এরপরে হচ্ছে রিডিউস ব্যাচ সাইজ। ব্যাচ সাইজ বলতে আমরা যে বান্ডেল গুলো দিই সুইং এ, একটা বান্ডেলের মধ্যে কতগুলো পিসেস থাকে, এরকম যদি আমরা ব্যাচ সাইজ বলি, যে ব্যাচ সাইজ আমরা যত কম দিব, বিশেষ করে তোমার ইয়ে সিস্টেমে, ওই যে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমে, যে বান্ডেল সাইজ যত ছোট হবে আউটপুট আমি তত তাড়াতাড়ি পাবো, বা ব্যাচ সাইজ যত মানে বান্ডেল সাইজ যত বেশি হবে আউটপুট পাইতে আমার তত দেরি হবে। যে লেটস সে ধরো আমার একটা বান্ডেলের কোয়ান্টিটি হচ্ছে 20 পিসের বান্ডেল, তো 20 পিসের বান্ডেল একজন অপারেটর রিসিভ করে তাড়াতাড়ি শেষ করে পরের অপারেটরকে হ্যান্ড ওভার করতে পারবে, দ্যাট মিনস সে আউটপুট দিতে পারলো। কিন্তু যদি এই 20 পিসের বান্ডেলের জায়গায় যদি আমরা 60 পিসের বান্ডেল দিই, তাহলে 60 পিসেস না শেষ হওয়া পর্যন্ত কিন্তু অপারেটরটা সামনের জনকে দিতে পারতেছে না। তাহলে 20 পিস বান্ডেল হইলে যে যত তাড়াতাড়ি সে বান্ডেলটা মুভ করাইতে পারতো বা ইনভেন্টরিটা আমার আউটপুটের দিকে যেত, 60 পিসের বান্ডেল হইলে কিন্তু তত তাড়াতাড়ি যাবে না। 60 পিস শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে মিনিমাম 3 টাইমস। যে 20 পিস দিলে যত সময় লাগতো 60 পিসের দেওয়ার কারণে 3 গুণ সময় বেশি লাগতেছে। তার মানে আমার ব্যাচ সাইজ যদি কমে যায় তখন আমার আউটপুট তাড়াতাড়ি পাচ্ছি, এটা আমার একটা বেনিফিট, যে ইনভেন্টরি আমি কম ধরে রাখতে হচ্ছে। তারপর আমি ম্যানুফ্যাকচারিং এর রেন্ট থেকে এই কাজগুলো করলে আমরা চেঞ্জ ওভার টাইম কমাতে পারবো। চেঞ্জ ওভার টাইমের কারণে কোয়ালিটি এনশিওর হবে। ওই যে আমার ইয়েগুলা যদি আমি এনশিওর করি আগে থেকে, যে আসলে এটা আচ্ছা, চেঞ্জ ওভারের স্লাইডে আর একটু যাও তো, আগের স্লাইডটাতে, আগের স্লাইড না পরের স্লাইডটাতে একটু যাও তো, পরের স্লাইডটাতে। আচ্ছা, কোয়ালিটির দিক থেকে আমরা হচ্ছে এনশিওর করতে পারি যে এখানে যেটা বলছি যে টেকনিক্যাল প্যারামিটার্স যেগুলো থাকবে, টেকনিক্যাল প্যারামিটার্স, রাইট অপারেটর সিলেকশন, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল অপারেশন, এই তিনটা এন্ড থেকে হচ্ছে আমরা বেনিফিটস পাবো, যে কোয়ালিটি রিলেটেড যে প্রবলেম গুলা হয় সেটা আসলে মিনিমাইজ করা যাবে। রাইট অপারেটর সিলেক্ট করলে সে কোয়ালিটি প্রোডাকশন দিবে। যেগুলো ক্রিটিক্যাল অপারেশন সেগুলোর ক্ষেত্রে যদি আমরা আগে থেকে ট্রেনিং দিয়ে রাখি তো সেটার ক্ষেত্রেও আমরা বেনিফিটস পাবো। প্লাস টেকনিক্যাল মেজারমেন্ট, বিশেষ করে যে টেমপ্লেট গুলা, যে স্মল কম্পোনেন্টস গুলো যখন আমরা প্লেস করি, বিশেষ করে পকেট বা এই ধরনের কম্পোনেন্ট গুলো যখন প্লেস করি, প্লেস করার সময় বা সুইং করার সময় একটা টেমপ্লেট ইউজ করা হয় পজিশনিংটা এনশিওর করার জন্য, যে পকেটটা যেন আগে পরে সরে না যায়। যে টেমপ্লেটটা ইউজ করি এগুলো যদি ইউজ করতে পারি তাহলে দেখা যায় যে আমার প্রোডাক্টের কোয়ালিটি মানে সুইং এর কোয়ালিটিটা আমরা এনশিওর করতে পারি। ওইভাবে ম্যানুফ্যাকচারার এন্ড থেকে সে কোয়ালিটি রিলেটেড যে ব্যাপার সেগুলোতে সে বেনিফিটস পায়। প্রিভিয়াস স্লাইডে যাও। আচ্ছা, ইমপ্রুভ রিপিটেবিলিটি, যে সিমিলার লাইন তুমি আবার ইউজ করতে পারবা চাইলে যদি এরকম ধরনের স্টাইলিং আসে। এটা কাস্টমার এন্ড থেকে, যে আমার সিওটি যদি কমে যায়, রেসপন্স টাইম মানে লিড টাইম এর মতো, ইমপ্রুভ ডেলিভারি টাইম এটাও লিড টাইমের সাথে রিলেটেড, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, লোয়ার প্রাইস। যত ডাউন টাইম কমবে বা যত আইডিয়াল টাইম নন ভ্যালু অ্যাডেড টাইম কমবে তত প্রোডাকশনের কস্ট কমে, পার মিনিটে প্রোডাকশন কস্ট কমানো সম্ভব। আর পার মিনিটে প্রোডাকশন কস্ট কমানো মানেই দেখা যায় একটা অর্ডার যখন আসে তখন একজন সাপ্লায়ার
একটু কম কস্টে হলেও যে কমি প্রাইস একটু কমায়ও অর্ডারটা নিতে পারে, কিন্তু যার প্রোডাকশন চার্জ বেশি, প্রোডাকশন কস্ট বেশি বা ডাউন টাইম বেশি, সেই সাপ্লায়ার কিন্তু চাইলেও মার্কেট মানে তার যে কস্ট তার থেকে যদি সে লো প্রাইসে প্রোডাকশন করে বা প্রোডাক্ট বিক্রি করে, তাহলে কিন্তু তার প্রোডাকশন কস্ট উঠানো সম্ভব না। তখন সে হাজার ইচ্ছা থাকলেও কিন্তু লোয়ার প্রাইসে এই কম্পিটিটিভ মার্কেটে আসলে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবে না, যেটা এনশিওর করার জন্য যে সিওটি যেটা নন ভ্যালুয়েটেড টাইম, এরকম টাইম কমাইতে হবে। এরপরে স্লাইডে যাও, পরেরটাতে যাও। আচ্ছা, ও আগেরটাই যাও, বটলনেক প্রসেস। বটলনেক বলতে আমরা তো জানি যে একটা প্রোডাকশন লাইনের যে জায়গাটাতে আউটপুট সবচেয়ে কম, একটা প্রোডাকশন লাইনের যে পয়েন্ট গুলোতে আউটপুট সবচেয়ে কম, ওই পয়েন্ট গুলোকে আমরা বলি বটলনেক। যে আমরা যখন ইনপুট দিচ্ছি, দেখা যাচ্ছে সবাইকে নির্দিষ্ট পরিমাণে ইনপুট দিচ্ছি, আউটপুট পাওয়ার বেলায় কোথাও কোথাও কমে যাচ্ছে, ওই যে যে পয়েন্ট গুলোতে আউটপুট কম হচ্ছে ওই জায়গাগুলোকে আমরা বলতেছি বটলনেক। এখন বটলনেক আসলে অনেক অনেক কারণে হতে পারে, ম্যানুফ্যাকচারিং এর যে সেট আপ এই দিক থেকেও প্রবলেম হতে পারে, অপারেটরের কোনো প্রবলেমের কারণেও হতে পারে, মেশিনের কোনো ডিফেক্টস এর কারণেও হতে পারে। পরের লাইনে, পরের স্লাইডে যাও, যে আসলে বটলনেক কিভাবে হয় বা কেন হয়। দেখো, বটলনেক সবসময় যে অপারেটরের প্রবলেম তা কিন্তু না। বটলনেক হয় যে আমরা ধরো স্টোর থেকে ইনপুট আসে নাই, যে টিমিংস বা যে ফেব্রিক বা যে কাট প্যানেল যেগুলো দরকার সেগুলো আমরা টাইমলি ইনপুট দিতে পারি নাই, প্যাটার্নে কোনো প্রবলেম যদি থাকে, প্যাটার্নে প্রবলেম আছে, এরকম থাকলে ম্যাটেরিয়ালে প্রবলেম, মানে ইনপুট যে কাট প্যানেল বা ট্রিমস গুলো আমরা রিসিভ করেছি সেগুলোর কোয়ালিটি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, মেশিন আনঅ্যাভেলেবিলিটি যদি থাকে, অপারেটর সিলেকশন যদি রং হয়, তারপর টাস্ক অ্যালোকেশন রং, এটা মানে আমরা যাকে যে কাজ দিয়েছি সে সেই কাজের জন্য ফিট না। যে দেখা যাচ্ছে একজন তোমার সুইং করতে পারে সাইড সিম, তাকে আমরা দিয়ে দিলাম আর্ম হোল, কিন্তু সে আর্ম হোলের যে কার্ভ মেনটেন করে যে সুইংটা করতে হয় এটাতে সে ক্যাপাবল না, মানে রং টাস্ক অ্যালোকেশন আর কি। ওয়ার্কফ্লো, যে আমরা সিকোয়েন্স যেটা, যে আমার অপারেশন ব্রেকডাউন গুলো কোনটার পরে কোনটা হবে, এটা সিকোয়েন্সটা আমরা ঠিক করে করি নাই। এবং অপারেটর দ্বারা ওয়ার্ক নেগলিজেন্সি, যে সে মনে করতেছে যে আমার নেগলিজেন্সি, যে আস্তে ধীরে করি কাজ, যে ডেইলি আমরা গত ক্লাসে যখন বলছিলাম যে ডেইলি বেসিস সিস্টেম পেমেন্ট মেথড আর একটা হচ্ছে ইনসেনটিভ মেথড। তো ডেইলি বেসিস এর মতো হইলে সে ভাববে যে ধীরে সুস্থে করি, সমস্যা তো নাই। তো ওয়ার্ক নেগলিজেন্সি, কোয়ালিটি রিলেটেড প্রবলেম। এরপরে মানে আরো আরো অনেক রিজন আছে এগুলোর কারণে, যে প্রোডাকশনের শুরুতেও বটলনেকের হতে পারে, প্রোডাকশন যখন রানিং অবস্থায় থাকে তখনও আসলে বটলনেক হতে পারে। দ্যাট মিনস এটা ম্যানেজমেন্ট ফিলোসফির দিক থেকেও হতে পারে, ম্যাটেরিয়ালের আনঅ্যাভেলেবিলিটি রিলেটেড হতে পারে, কোনো কোয়ালিটি রিলেটেড প্রবলেমও হতে পারে, অপারেটরের প্রবলেমও হতে পারে, মেশিনের প্রবলেমও হতে পারে। আবার হঠাৎ করে ইউটিলিটি যে ইলেকট্রিসিটি বা হঠাৎ করে মেশিন ব্রেকডাউন বা নাই, এরকম কারণেও বটলনেক আসলে হতে পারে। এখন বটলনেক আমরা কিভাবে রিডিউস করতে পারি? বটলনেক রিডিউস করার অনেকগুলো ওয়ের মধ্যে যেটা আমরা সর্বপ্রথম মেনটেন করি সেটা হচ্ছে লাইন ব্যালেন্সিং। যে লাইন ব্যালেন্স যখন করব, দ্যাট মিনস আমার অপারেটর সিলেকশন এবং টাস্ক অ্যালোকেশন, এটা দুইটা আমরা এনশিওর করি প্রপারলি যেন হয়। প্রোডাকশনের শুরুতে প্রি প্রোডাকশন মিটিং অ্যারেঞ্জ করা, যে কোনো এন্ড থেকে এই প্রোডাক্ট যখন আমার প্রোডাকশনে যাবে, সব ডিপার্টমেন্টের এন্ড থেকে তাদের হচ্ছে গিয়ে মতামত নেওয়া, যে প্রোডাকশন লাইনে ঢুকলে কোনো কোয়ালিটি রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ হবে কিনা, বা কোনো প্রবলেম যদি অ্যারাইজ হয় তাহলে সলিউশনটা কি হবে, যেটাকে আমরা পিপি মিটিং বলি। অবশ্যই বাল্ক প্রোডাকশনের আগে পিপি মিটিং ছাড়া কোনো প্রোডাকশন শুরু হয় না আসলে। তো পিপি মিটিং এ কি কি সম্ভাব্য, কি কি প্রবলেম আমরা চ্যালেঞ্জেস ফেস করতে পারি, চ্যালেঞ্জেস গুলো আমরা কিভাবে রিডিউস করবো বা সলিউশন গুলো কিভাবে আসবে, এই বিষয়গুলো আসলে ডিসকাস করা। এবং অবশ্যই যে ফেব্রিক এবং অ্যাক্সেসরি স্ট্রিমিংস প্রোডাকশনের শুরুতে এগুলো মানে অ্যাভেলেবেল আছে কিনা এটা এনশিওর করা। চেকিং দ্য প্যাটার্ন, মানে এখানে যে রিজন গুলো বলছি ওই রিজন গুলো সলিউশন। অপারেটর রাইট টাস্ক, ডিস্ট্রিবিউট ওয়ার্ক প্রপারলি, দ্যাট মিনস লাইন ব্যালেন্সিং। আর যেগুলোতে ডিফেক্ট আসবে, মানে আমরা যখন ইন্সপেকশন করি, যে যখন সুইং
রানিং আছে, বা যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে যখন প্রোডাকশন রানিং থাকে তখন যেগুলোতে ডিফেক্টস পাবো সেগুলো সামনে যেন না যায়, মানে যে স্টেজে ডিফেক্টস ধরা পড়বে ওখান থেকেই রিজেক্ট প্যানেল গুলো বা ডিফেক্টিভ প্যানেল গুলো বাদ দিয়ে দেওয়া। যে আমার যে একটা প্রোডাক্ট আমি বুঝতে পারতেছি যে আমার জয়েনিং এর শোল্ডার জয়েনিং এর সময় ডিফেক্ট হয়ে গেছে, সেটাতে আমার আসলে ফাইনাল কিউসি পর্যন্ত যাওয়ার দরকার নাই, যেটাতে শোল্ডারে ডিফেক্ট পেয়ে গেছি ওইটা যদি রিজেক্ট করার মতো হয় ওই স্টেজেই রিজেক্ট করে দেওয়া। যে শোল্ডার জয়েনিং এর পরে আমি আর্ম হোল করলাম, সাইড সিম করলাম, হেম করলাম, ফাইনালি যে প্রোডাক্টটাকে আমি রিজেক্ট করতেছি এরকম যেন না হয়। তাহলে যে স্টেজে রিজেক্ট হবে ওই স্টেজেই রিজেক্ট করে দেওয়া। এভাবে করলেও আমার আসলে বটলনেকটা রিডিউস করা পসিবল। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস থেকে ওই যে WIP যেগুলো আছে এগুলো পড়াবো, ঠিক আছে? হ্যালো। জি ম্যাম। ওকে, ঠিক আছে। আর আজকে যতটুকু দেখলে এটার মধ্যে যদি কারোর কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আস্ক কইরো। যে হোস্ট আছো মিটিংটা এন্ড করে দাও। রিশা, রিশা।